ইউনিসেফের যে রিপোর্টের রেফারেন্স প্রফেসর শাহান দিলেন সেখানে প্রক্রিয়াটা যতটুকু বুঝি আমরা নন টেকনিক্যাল মানুষ হিসেবে টিকা ক্রয়ের যে দীর্ঘদিনের পদ্ধতি সেই পদ্ধতির ব্যত্যয় ঘটাতে চেয়েছিলেন তখনকার স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় নূরজাহান বেগম এবং প্রফেসর ইউনুসের যে সময়ে যে কয়জন উপদেষ্টা চূড়ান্ত রকমের অদক্ষতা দেখিয়েছেন এবং ওই সময়েও সেটি সমালোচিত হয়েছে, সেটি সম্ভবত স্বাস্থ্য উপদেষ্টা তার ভিতরে শীর্ষে থাকবেন। এখন তাহলে এই বিষয়টা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলি, আমাদের সরকারের বিভিন্ন উইং বলি, তারা কেন একটা সুষ্ঠু তদন্ত করছে না নাকি? এবং আজকে আমরা দেখলাম হামে আক্রান্তের সংখ্যাও রেকর্ড পরিমাণ আজকে। ডক্টর ইউনূস হয়ে গিয়েছেন ভাসুর, মুখে নাম নেওয়া নিষেধ, ওনার নামে কিছু বলা যাবে না। ভাসুর আসলে অসুর ছিলেন এবং উনি যে অসুর সেটার প্রমাণ উনি করেছেন। উনি নিয়োগ দিয়েছিলেন নূরজাহান বেগমকে। উনি নূরজাহান বেগমকে নিয়োগ দেওয়ার সাথে সাথে যে কয়েকটি সংগঠন এবং ব্যক্তি এটা প্রতিবাদ করেছিলেন তার মধ্যে আমি ছিলাম। ফেসবুকে আমার রিল আছে, আমি বলেছিলাম যে অযোগ্য উপদেষ্টা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার 12টা বাজাবে, বাজিয়েছেন। কাঙ্গাল আমি, বাঙ্গালও আমি, এবং আমাদের মতো কাঙ্গাল এবং বাঙ্গালদের কথা বাসি হলে ফলেছে। উনি একটা স্বাস্থ্য কমিশন করেছিলেন। ওনার যতগুলি কমিশন তার মধ্যে 2টা হচ্ছে সবচেয়ে খারাপ ছিল, তার মধ্যে একটা নারী কমিশন আর একটা হচ্ছে স্বাস্থ্য কমিশন। সেখানে উনি রাজনীতিকরণ এবং দলীয়করণকে প্রশ্রয় দিয়েছিলেন। এটা বলতে গেলে আপনার এরকম 2টা অনুষ্ঠান লেগে যাবে। আমি শুধু পরিষ্কারভাবে কিছু জিনিস বলি যে কারণে হামেরই আউটব্রেক হয়েছে। এফডিএসআর নামে আমাদের একটি অরাজনৈতিক সংগঠন আছে। এফডিএসআরও চিঠি দিয়ে এটার প্রতিবাদ করেছিল, বিবৃতি দিয়েছিল যে নূরজাহান বেগমকে উপদেষ্টা করাটা ঠিক হয় নাই। স্বাস্থ্য ব্যবস্থা একটা অত্যন্ত জটিল বিষয় এবং এটা একটা ক্রমচলমান বিষয়। এটা বন্ধ হতে পারবে না কোনোভাবে, ডে টু ডে। এটা প্রত্যেক মিনিটে মিনিটে এটা কেয়ার নিতে হয়। এই জায়গাতে এমন একজন লোককে দিয়েছিলেন যার জীবনের অভিজ্ঞতা হচ্ছে ঋণ আদায় করা, ঋণ দেওয়া, গ্রামীণ ব্যাংকে তার সহকর্মী, যার কোনো অভিজ্ঞতা নাই। যাই হোক, টিকার প্রসঙ্গে আসি। টিকা যে বিষয়টি, এটি ইপিআই, এক্সটেন্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, এটা শুরু হয়েছিল জিয়াউর রহমানের শাসনামলে, যখন তিনি সামরিক শাসক। তার আগে 74 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়ে আলোচনা শুরু করেছিল। 78 সালে আমাদের এখানে এটা শুরু হয়েছিল এবং এটা বাংলাদেশের হেলথ সিস্টেমের যে সাকসেস, তার মধ্যে সবচেয়ে সাকসেসফুল একটা জায়গা। বাংলাদেশকে যে হেলথ মিরাকল বলা হয় তার মধ্যে একটা হচ্ছে টিকা। এবং এই টিকা সংগ্রহ অবহেলা কিভাবে হয়েছিল? সরকার তখন থেকে দেখেছিলেন যে কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলি ক্রমাগত চলমান না রাখলে অসুবিধা হয়। এবং এটা চলমান রাখতে গেলে কি হয় আপনি জানেন যে সরকারি কাজে দীর্ঘসূত্রিতা থাকে, টেন্ডার হয়, এটা হয়, বিডিং হয়। অনেক সময় যিনি টেন্ডার জেতেন তিনি অসমর্থ হয়ে যান, জিনিসপত্র সাপ্লাই দিতে পারেন না। তো এইসব কারণে এই জটিলতা দূর করার জন্য সরকার তার প্রাইমারি ফোকাস যেসব এরিয়াতে, সেই সব এরিয়াতে সরকার কি করেছিলেন, এইচপিএনএসপি, হেলথ পপুলেশন অ্যান্ড নিউট্রিশন সেক্টর প্ল্যান, এই নামে একটা দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নিতেন এবং এইখানে সরকার টাকা দিতেন। টাকা দিয়ে এইটাকে কি করতেন, এইটাকে তারা চালু রাখতেন, যার মধ্যে টিকা সংগ্রহ একটি। এখন আমি একটু পেছন থেকে আসি। বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের দায় আছে। যে বাজেট অন্তর্বর্তী সরকার হাতে পেয়েছিলেন, আওয়ামী লীগ সরকার কিন্তু বাজেটটা দিয়ে ফেলেছিলেন জুন মাসে, এবং এই যে 41,407 কোটি টাকা ওই সময় সরকার বরাদ্দ দিয়েছিল, যার মধ্যে 3,356 কোটি টাকা আগের বছরের চেয়ে বেশি ছিল। কেন? 4টা বিষয় তারা বলেছিল। একটা হচ্ছে স্বাস্থ্য বিভাগে লোকজন নিয়োগ করতে হবে নতুন, কেননা লোকের স্বল্পতা আছে, এবং এটা একটা কারণ আছে। আমরা একটা গবেষণা করেছিলাম, সেই গবেষণার ফলাফলটা তখন হাতে এসেছিল। এটা করাই হয়েছিল আওয়ামী লীগ সরকারকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ আওয়ামী লীগ সরকার এই সমস্যাগুলিকে অবহেলা করতেন একটা সময়, যার মধ্যে একটা হচ্ছে লোকবল। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আন্ডারস্টাফড এখনও। দ্বিতীয় হচ্ছে মেডিকেল সাপ্লাই চালু রাখা। অনেক ঔষধপত্র রয়েছে এবং অনেক র মেটেরিয়াল রয়েছে ফার্মাসিউটিক্যালের, যেগুলি আমাদের ইডিসিএল কিনে বানায়, এগুলোর যাতে চালু থাকে, কেননা বাংলাদেশ মধ্যায়ের দেশ হয়ে যাবে এবং হয়ে গেলে অনেক কিছু বেশি দামে কিনতে হবে। আরেকটা হচ্ছে স্পেশাল প্রোগ্রামে ফোকাস। এর মধ্যে ছিল ইপিআই, টিকা সংগ্রহ, এবং ফ্রি মেডিকেল সার্ভিসেস ফর দ্য পোর, গরিবদেরকে যে ফ্রি মেডিকেল সার্ভিস দেওয়া হয়। এবং সবশেষে ছিল যেটা আওয়ামী লীগ সরকার পছন্দ করতো, বাড়িঘর বানাতে, কিছু মেডিকেল কলেজ, কিছু হাসপাতাল, এগুলো বানাবে। এখন দেখেন এই টাকাটা হাতে পেয়েছিল তো এই সরকার, মানে বরাদ্দ ছিল, তার মানে তারা খরচ করতে পারতো। তারা কি করলো, একই সাথে কিন্তু আওয়ামী লীগ সরকার টিকা ক্রয়ের নির্ভরতা বা এই নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছিল। এই জন্য এইচপিএনএসপি যখন শেষ হয়ে যাচ্ছে জুন মাসে, তারা নতুনভাবে আবার এটা যে সই করবো এটা করার সময় পায় না। জুলাই মাসে আন্দোলন হয়েছে,
তারপরে তো আগস্ট মাসের 5 তারিখে তারা নাই, এবং তারপরে তাদের প্রচুর দুর্নীতি এটা সেটা সব আবিষ্কার হচ্ছে। কিন্তু এই জায়গাতে এই দুর্নীতির অজুহাত হ্যান ত্যান এগুলি দিয়ে এই স্বাস্থ্য বিভাগে নূরজাহান বেগম এবং তার যে সহকারী উপদেষ্টু এবং তার সঙ্গে যে 3 জন ভৃত্য নিয়োগ করেছিলেন, ব্যক্তিগত ভৃত্য, যারা সারাক্ষণ ঘুষ নিতেন ডাক্তারদের কাছ থেকে, বিভিন্ন জনদের কাছ থেকে পোস্টিং ট্রান্সফার এসব দিয়ে, তারা করলো কি, তারা এই টিকা ক্রয়কে বললো যে আমরা নিজেরা করব, ইউনিসেফকে দেওয়া যাবে না, কারণ এখানে কমিশন বাণিজ্য হয়। এবং এই কথা বলে তারা নিজেরা এটা করতে গিয়ে পারলেন না, এবং না পেরে যে কাণ্ডটা করলেন, টিকা শুধু নয়, এই পুরো স্বাস্থ্য ব্যবস্থার বহু কার্যক্রম, 38টার মতো ওপি আছে এই এইচপি এনএসপির আন্ডারে, সবগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা হামে শিশু মরছে থেকে দেখতে পাচ্ছেন। কিন্তু এইডসের মহামারী যে বাড়তে শুরু করেছে, আমাদের যে এইডস কিন্তু সবসময় এখানে আমাদের একটা কন্ট্রোলড অ্যাটমসফিয়ারে আছে, এইডসের রোগী বাড়তে শুরু করেছে, কারণ ঔষধ দেওয়া বন্ধ ছিল এবং এই ব্যাপারে যেসব মানে সচেতনতামূলক প্রক্রিয়া সব বন্ধ ছিল। ব্লাড প্রেশার, অ্যাজমা, কুষ্ঠ, যক্ষা, এগুলির ওষুধ কিন্তু সরকার বিনামূল্যে বিতরণ করত। এইগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আপনি যদি যান তাহলে দেখবেন ডিজি অফিস থেকে একটার পর একটা চিঠি দিয়েছে। এই নন কমিউনিকেবল ডিজিজ এবং কমিউনিকেবল ডিজিজের লাইন যারা দেখেন, তারা কোনো কিছু তাদের কাছে বরাদ্দ দেওয়া হয় না। এই মুহূর্তে বাংলাদেশে প্রোস্টেট রোগীদের পেট স্ক্যান বন্ধ। কেন? কারণ এই যে পেট স্ক্যানের যে একটা রিয়েজেন্ট থাকে প্রোস্টেট স্পেসিফিক, সেইটার আমদানি হয় নাই। এটা তো এই সরকারের আমদানি করার কথা না, এটা থাকার কথা, এটা কন্টিনিউয়াস চালু থাকার কথা, এটা তারা করেন নাই। এইভাবে তারা সাপ্লাই চেইনটাকে ডিসরাপ্ট করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় সাপ্লাই চেইন ডিসরাপ্ট হয়েছে। তার মধ্যে কি করেছেন, এই টিকা দেয় যে কর্মী, তাদের বেতন বন্ধ, কমিউনিটি হেলথ ক্লিনিকে বেতন বন্ধ, তারা চলে গিয়েছে রাজপথে। এবং আপনি জানেন যে গাড়িগুলি দিয়ে বা যা দিয়ে এই টিকাগুলিকে বিভিন্ন জায়গায় পৌঁছানো হয়, এদের তেল সরবরাহ বন্ধ ছিল টাকার অভাবে। টাকা কি ছিল না? টাকা কি তারা গণভোটের প্রচারণার জন্য খরচ করেন নাই? টাকা কি তারা বিভিন্ন খাতে খরচ করেন নাই? তারা জাদুঘর বানিয়ে টাকা খরচ করেন নাই? তারা অন্য জায়গায় টাকা খরচ করেন নাই? কিন্তু তারা জুলাই যোদ্ধাদের চিকিৎসার ক্ষেত্রে সমান অবহেলা করেছেন। এই পুরো স্বাস্থ্য ব্যবস্থা না পেরেছে লোকজনকে ওই সময় চিকিৎসা দিতে, না পেরেছে টিকা সংগ্রহ করতে, না পেরেছে ঔষধপত্র দিতে। এবং আমি তো বাজেটের কথা বললাম, এই বাজেট তো তাদের কাছে ছিল, তারা এটা খরচ করলেন না কেন? ইউনিসেফ তাদেরকে বলেছে ফর গড সেক, আল্লাহর ওয়াস্তে, এটার বাংলা হচ্ছে আল্লাহর ওয়াস্তে করেন। আল্লাহর ওয়াস্তেও তাদের কানে এটা ঢুকে নাই। এবং এখন তার আবল তাবল সাক্ষাৎকার দিচ্ছেন বিভিন্ন পত্রিকাতে, এইটা সেইটা নানান কথা। আমরা পাবলিক প্রকিউরমেন্ট রুলস ফলো করার চেষ্টা করছি। পাবলিক প্রকিউরমেন্ট রুলস কোথায় ছিল যখন আপনারা বিনা ইন্টারভিউতে চাকরি দিয়েছেন লোকজনকে? ঠিকমতো ইন্টারভিউ হয় না, ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ে, তখন পাবলিক প্রকিউরমেন্ট, পাবলিক রুলস কোথায় ছিল? এইসব আবল তাবল কথা বলা হচ্ছে। কিন্তু সেগুলো এখন তো তদন্ত করা সম্ভব। তদন্ত শুধু নয়, এদেরকে বিচারের আওতায় আনা উচিত, শাস্তি দেওয়া উচিত, অন্তত তাদেরকে প্রকাশ্যে তাদেরকে জবাবদিহি চাওয়া উচিত। কেন তারা জবাবদিহি করবেন না? আমি আপনাকে একটা জিনিস বলি, 9% ইনক্রিজ বাজেট তারা হাতে পেয়েছিলেন। ওই 9% টাকার থেকে যদি 1% টাকা খরচও হয়ে যেত অতিরিক্ত, কি হইতো? ইউনিসেফ একটা সার্ভিস চার্জ নেয় এই কাজটা করার জন্য। এই সার্ভিস চার্জটা তারা ইউনিসেফ তারা গ্লোবালি নাই, তারা গ্লোবালি নাই, সবার কাছ থেকে নেয়। এবং এই টিকাটা সংগ্রহ করে দেয় আমাদেরকে গ্যাভি, গ্লোবাল অ্যাসোসিয়েশন, অ্যালায়েন্স ফর গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন ইমিউনাইজেশন, তারা এটা সংগ্রহ করে দেয়। এবং শুধু কি আমাদের এখানে সংগ্রহ করে দেয় তা নয়। এখন একটা মজার বিষয় হচ্ছে যে মানুষ এখন দায়ী করছে, কেন তাহলে বড়দেরও হচ্ছে? বড়দেরও হবে, ছোটদেরও হবে। এখনো কিন্তু 60%-এর বেশি আক্রান্ত হচ্ছেন 15 মাসের নিচের বয়সী শিশুরা। কেন? কারণ এই দায় হচ্ছে এই ইউনূস সরকারের। তার সময় জন্মানো শিশুরা টিকা পায় নাই, না পাওয়ার কারণে আজকে এই শিশুরা তো শিকার হচ্ছেই, এরাই হয়ে গিয়েছে এই ভাইরাসটার ক্যারিয়ার। আর এখন যখন তারা এই ভাইরাসটা ছড়াচ্ছেন, আমাদের হার্ড ইমিউনিটিটা নষ্ট হয়ে গেছে। শাম হচ্ছে ইপিআইয়ের মধ্যে যে টিকাগুলি আমরা দিই তার মধ্যে অন্যতম সংক্রামক একটা ব্যাধি। এটাকে আটকে রাখতে গেলে 95% ইমিউনাইজেশন রেট থাকতে হয়, এবং অন্তত পক্ষে 90 ভাগের বেশি হইতে হবে। এবং এই অবস্থায় বাংলাদেশ অনেক দিন ছিল। এই জিনিসটাকে তারা কোনো একটা সময়ে এসে 60%-এ নামিয়ে এনেছিলেন। তারপরে তারা টিকা দিয়েছেন, কিন্তু মাঝখানে যে ভ্যাকসিনেশন গ্যাপ হয়েছে, এই ভ্যাকসিনেশন গ্যাপটা তো তারা মিট আপ করতে পারেন না। এবং এইগুলো জানার জন্য না বেশি কিছু করার দরকার নাই। আপনি যান চ্যাটজিপিটিতে জিজ্ঞেস করেন, তাও উত্তর দিয়ে দিবে, এত তদন্তের দরকার নাই। কিন্তু হাস্যকর ভাবে আজকেও আলী রিয়াজ সাহেবের ইন্টারভিউ ছাপা হয়। এই লোককে জিজ্ঞেস করা উচিত সংবিধান আগে না মানুষ আগে? এখনো হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এইসব লোকের রাজনীতির বিরুদ্ধে, মানে রাজনীতি নিয়ে কথা বলার আগে এদেরকে জিজ্ঞেস করা উচিত যে সংস্কার কমিশনটা তারা করেছিলেন, এই সংস্কার কমিশনে যাদেরকে নিয়োগ দিয়েছিলেন কিসের ভিত্তিতে দিয়েছিলেন, কোন যোগ্যতার ভিত্তিতে? যে স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ দিয়েছিলেন কোন যোগ্যতার ভিত্তিতে? স্বাস্থ্য উপদেষ্টা যে 10ম গ্রেডে 3টা ভৃত্য নিয়োগ দিয়েছিলেন কোন যোগ্যতার ভিত্তিতে? কেন তারা এই কাজে অবহেলা করেছেন? এইসব প্রশ্নের কোনো উত্তর দিতে তারা রাজি না। উল্টা এখনো প্রেসার সচিব গান গেয়ে যাচ্ছেন যে তাদের কোনো দায় নাই।
এইসব গান হয় বন্ধ করতে হবে, আর না হলে তাদেরকে ডেকে এনে জিজ্ঞাসা করতে হবে। ডাক দেন এখানে, আমাদের সাথে বসিয়ে দেন, আমার সাথে বসিয়ে দেন, একটু জিজ্ঞাসা করি যে কি কারণে তারা এই শিশু মৃত্যুর জন্য দায়ী হয়ে আজকে শিশুদের মৃত্যুকে অবহেলা করছেন। কারণ তারা কথা বলতে পারে না, তাদের বাপ মা প্রান্তিক শ্রেণীর জনগোষ্ঠীর সদস্য, একেবারে সেই জন্য। পিছিয়ে পড়ার জন্য। এবং তাদেরকে এখন ক্ষতিপূরণ দিলে সন্তান হারানোর ক্ষতিপূরণ টাকা দিয়ে হয়?